এক জঙ্গলে দুই নাগ নাগিনী বাস করত। নাগ নাগিনীর মাথার উপর ছিল একটি মণি। মণিটা সব সময় জল জল করত। ওই মণিতে ছিল 7 রাজার ধন। ওই মণিটা যে উদ্ধার করতে পারবে সে 7 রাজার ধনের মালিক হয়ে যাবে। সেই দুইটা ছিল ইচ্ছাধারী নাগিনী। যে কোনো সময় মানুষ থেকে সাপ হইত, আবার সাপ থেকে মানুষে রূপান্তরিত হয়ে যাইত। এই নাগ নাগিনী খুবই বিষধর ছিল, এজন্য তাদের কাছ থেকে ওই মণিকে উদ্ধার করতে পারে না। যেই উদ্ধার করতে চায় অমনি তাকে সোপল দিয়ে ওই নাগ নাগিনী মেরে ফেলে। এই নাগ নাগিনীর মণি উদ্ধার করার জন্য ওই জঙ্গলে একজন সাপুরিয়া প্রবেশ করলো। ওই সাপুরিয়া খুবই লোভী ছিল। সে ওই নাগ নাগিনীকে ধরে মেরে ফেলবে এবং তাদের মনে উদ্ধার করবে। সেই উদ্দেশ্য করে ওই সাপুরিয়া তার গ্রাম থেকে হাতে বিনবাঁশি নিয়ে ওই জঙ্গলের দিকে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাইতে থাকে। ওই গ্রাম থেকে জঙ্গলটাও বেশ খানিক দূরে ছিল, এজন্য ওই সাপুরিয়াও হাঁটতে হাঁটতে তার গ্রাম থেকে ওই জঙ্গলের কাছে আস্তে আস্তে করে যাইতে থাকে। সে জঙ্গলের মধ্যে গিয়ে তার বিনবাঁশি বাজাইতে থাকে, যাতে করে ওই নাগ নাগিনী তার কাছে ছুটে আসে এবং নাগ নাগিনীকে মেরে তা সেই মণিটা যাতে করে উদ্ধার করতে পারে এবং 7 রাজার মালিক হয়ে যাইতে পারে। আর সে বিনবাঁশি বাজাইতে বাজাইতে নাগ নাগিনী তার কাছে এসে হাজির হয়ে যায়। আর সে বিনবাঁশি বাজাইতেই থাকে, বিনবাঁশি বাজাইতেই থাকে। বাজাইতে বাজাইতে ওই নাগ নাগিনী সাপ থেকে মানুষে রূপান্তরিত হয়ে যায় এবং ওই সাপুরিয়া আরো খুশি হয়ে যায়। সাপুরিয়া তাদের বলতে থাকে, তোদের মণিগুলো আমাকে দিয়ে দে, আমি 7 রাজার ধনের মালিক হতে চাই। আর তখন নাগ নাগিনী বলে যে না, ওটা আমরা দেব না, ওটা দিলে আমরা মারা যাব। আর তুই হচ্ছে একটা লোভী সাপুরিয়া। সাপুরিয়া বলে তোরা দিবি না, তোদের কাছ থেকে কিভাবে মনে উদ্ধার করতে হয় সেটা আমি জানি। এই বলে সে আবার বিনবাঁশি বাজাইতে থাকে। তার বিনের সুরে পাগল হয়ে নাগ নাগিনী মারা যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। আর সাপুরিয়া তার কাজে সফল হয় এবং সেই নাগ নাগিনীর কাছ থেকে মণি উদ্ধার করে। এই সাপুরিয়া ছিল খুবই চালাক। বন্ধুরা, তোমরা যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবে। গরিব কাঠুরিয়া সে প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং ওই কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত। ওই কাঠুরিয়া একদিন হাঁটতে হাঁটতে সে জঙ্গলের দিকে যাইতে থাকে। তার বাড়ির থেকে জঙ্গলটা বেশ খানিকটা দূরে। সে আস্তে আস্তে করে কুড়ালকে কাঁধে করে নিয়ে সে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে কাঠুরিয়া তার কুড়াল দিয়ে কাঠ কাটতে থাকে। সে কাঠ কাটতে কাটতে যখন এক ভুজা হয়ে যায় তখন সে মাথায় করে নিয়ে সে আবার হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে আসে। সে তার গ্রাম থেকে জঙ্গলটা বেশ খানিকটা দূরে, এই জন্য তার বেশ সময় লেগে যায়। সে হাঁটতে হাঁটতে সে কাঠ নিয়ে বাড়ি চলে আসে। এরপর কাঠুরিয়া আবার মাছও ধরে। সে কাঠকে বাড়িতে রেখে সে মাছ ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার একটা গরুর গাড়ি ছিল। সে গরুর গাড়িতে করে সে মাছ ধরার জন্য সে
সমুদ্রের কিনারে যাইতে থাকে। সেখানে সে ছিপ দিয়ে মাছ ধরবে। সে তার হাতে থাকা ছিপটা কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে সেই সমুদ্রের কাছে যায়, যেখানে সে মাছ ধরবে। সে সমুদ্রটাও তার বাড়ির থেকে বেশ খানিকটা দূরে। সে সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে যে মাছ ধরার জন্য অপেক্ষা করে। ওই সমুদ্রটা ছিল জঙ্গলের মধ্যে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায়, গিয়ে দেখে ওখানে অনেক মাছ লাফালাফি করতেছে। সে অনেক খুশি হয়ে যায় মাছ দেখে। তারপরে তার ছিপটা সে ওই সমুদ্রের মধ্যে ফেলে এবং সাথে সাথে তার ছিপে অনেক বড় একটা মাছ বেঁধে যায়। সে অনেক খুশি হয়ে যায়। সে মাছটাকে তার ঝুড়ির মধ্যে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে চলে আসে। সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেকগুলো মাছ ধরতে পেরেছে। এইভাবে জেলে এবং কাঠুরিয়া সে কাঠের কাজ করে তার জীবন পরিচালনা করে। সে একবেলা কাঠ কাটে এবং আর এক বেলা সে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। এভাবে কাঠুরিয়ার জীবন চলতে থাকে। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এক গ্রামে একটি সারস পাখি বাস করত। সারস পাখিটা খুবই ভাগ্যবান এবং খুবই ভালো ছিল। সে যে এলাকা বা গ্রামে যাইতো, ওই গ্রামের লোকের কোনো কিছুর অভাব হইতো না। সকলেই শান্তিতে বসবাস করত। তো একদিন ওই গ্রামের লোকেরা খুবই অত্যাচারী হয়ে গেল এবং ওই সারস পাখিটা তাদের অত্যাচারে খুবই বিরক্ত হয়ে গেল এবং সারস পাখিটা বিরক্ত হয়ে ওই এলাকা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। এবং সেই সারস পাখিটা শেষ পর্যন্ত ওই এলাকা থেকে বহু দূরে, অনেক দূরে এক গ্রামে চলে গেল এবং সারস পাখিটা সেই গ্রামে আর ফিরে আসলো না। সারস পাখিটা যখন ওই গ্রাম থেকে চলে গেল, তখন ওই গ্রামে হঠাৎ করে অনেক মহামারী দেখা দিল এবং জমি সব শুষ্ক হয়ে গেল। ওই এলাকায় খাবারের আর কোনো গাছ তৈরি হলো না এবং সকলেই অনাহারে থাকতে লাগলো এবং সকলেই অনাহারে খুবই কষ্ট লাগলো। তখন ওই এলাকার লোকেরা ওই সারস পাখিটাকে আনার জন্য খুবই চেষ্টা করলো। সারস পাখিটা তখন উড়ে গিয়ে অনেক দূরে একটা পাহাড় ছিল, পাহাড়ের পাশে সেখানে জলবদ্ধ ছিল। সে জলের মধ্য থেকে সে মাছ ধরে ধরে খাইতো আর আনন্দ করত। এভাবে সারস পাখিটার জীবন অতিবাহিত হয়। সারস পাখিটা একদিন ওই লোকদের কথা চিন্তা করে এবং চিন্তা করে সারস পাখিটা তাদের জন্য ওই জলাবদ্ধ থেকে তার মুখে ঝুড়িতে করে পানি নিয়ে ওই এলাকায় চলে যায়
যে এলাকার মানুষ মরুভূমি হয়ে গিয়েছিল। যখন সে পানি নিয়ে চলে আসে তখন ওই এলাকার থেকে আবার সেই মরুভূমি চলে যায়, শুষ্কতা চলে যায়, আবার ক্ষেত খামারে মানুষ কাজবাজ করে এবং ওই সারস পাখি ওই পানি দিয়ে সকলকে বাঁচিয়ে দেয়। এইভাবে সারস পাখিটা সবার জন্য পানি নিয়ে আসতে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক গ্রামে একজন রাখাল বাস করত। সেই রাখালের নাম ছিল মদন। রাখাল তার গরুগুলা নিয়ে প্রত্যেক দিনের মতো আজও তাদের খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। তাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বনভূমিতে গিয়ে গাভীগুলোকে খাওয়ানোর জন্য বেঁধে দেয়। মদন রাখাল যখন সেই বনভূমিতে গাভীগুলো নিয়ে পৌঁছায় তখন সেখানে দেখে অনেক ঘাস। সে ঘাস দেখে অনেক খুশি হয়। তখন ওই মদন গাভীগুলোকে ওই জায়গা বেঁধে দেয়। বেঁধে দিয়ে সে তাদের জন্য ঘাস আনার জন্য বেরিয়ে পড়ে। সে ওখানে গাভীগুলোকে বেঁধে রেখে সে ওখান থেকে ধানের জমিতে চলে যায়। সেখানে অনেক ঘাস আছে। সেখান থেকে সে ঘাস কেটে মাথায় করে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে সেই গাভীর কাছে চলে আসে যেখানে তার গাভীগুলো বাঁধা ছিল। সে গাভীগুলোকে ঘাসগুলো এনে দেয়। গাভীগুলো খুব মজা করে ঘাসগুলো খাইতে থাকে। সে গাভীগুলোকে ঘাস দিয়ে ওখান থেকে সে একটু সমোসার দোকানের দিকে যায়, কারণ তার অনেক ক্ষুধা লেগেছে। সেই জন্য সে গাভীগুলোকে খাবার খাইতে দিয়ে সে ওখান থেকে হাঁটতে হাঁটতে সমোসাওয়ালার কাছে চলে যায়। সমোসাওয়ালা সেখানে অনেকগুলো সমোসা বানিয়ে রাখে। মদন সমোসাওয়ালাকে বলে, ভাই সমোসাওয়ালা, তোমার সমোসা তো খুবই মজা হয়েছে, হা হা হা, আমার খুব মজা লাগতেছে, আমাকে আর এক প্লেট দাও। তখন তাকে আর এক প্লেট সমোসা দেয়া হয়। সে বসে বসে মজা করে সমোসা খাইতে থাকে। ওদিকে তার গরুগুলো সুন্দর সুন্দর তাজা তাজা ঘাসগুলো খাইতে থাকে। এদিকে সমোসা খেয়ে তারও পেট ভরে যায়, আর ওদিকে সুন্দর সুন্দর ঘাস খেয়ে তার গাভীগুলোরও পেট ভরে যায়। সে আস্তে আস্তে সমোসা খেয়ে হাঁটতে হাঁটতে তার গাভীগুলোর কাছে চলে যায়। গিয়ে দেখে তার গাভীগুলো সব ঘাসগুলো খেয়ে ফেলেছে। তখন সে গাভীগুলোকে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে চলে যায়। এভাবে প্রত্যেক দিন মদন রাখাল তার গাভীগুলোকে ঘাস খাওয়ায় আর তাকে অনেক দুধ দেয়। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং দ্বিতীয় পার্ট দেখতে হলে আমাদের কমেন্টে জানিয়ে দিবে। আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাই। এক শান্তিময় গ্রামের আলী বাবার গল্প শোনাবো তোমাদের আজ। এক ছিল আলী বাবা। সে খুবই গরিব ছিল এবং সে গরু দেখাশোনা করত। তার অনেকগুলো গাভী ছিল। সে গাভীগুলো সে জমিনে চড়িয়ে নিয়ে বেড়াতো এবং তার গাড়িতে করে সেই গাভীদের জন্য ঘাস নিয়ে আসতো এবং সে গরুর গাড়ি করে গাভীদের জন্য ঘাস নিয়ে গাভীদেরকে খাওয়াইতো এবং গাভীগুলো খুবই ছিল মোটা তাজা, তাকে অনেক দুধ দিত এবং তার কাছে ছিল এক জোড়া হালি গরু, যার মাধ্যমে সে তার জমি চাষ করত। তার জমি থেকে অনেক ফসল সে কাটতো। তার জমিতে তার হালি গরু দ্বারা চাষ করে
জমিনে অনেক ফসল ফলাতো। এভাবে তার আস্তে আস্তে সংসার থেকে অভাব চলে যায়। কিন্তু একদিন সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তার একটা মেয়ে এবং আর একটা ছেলে ছিল। সে যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, আস্তে আস্তে করে সে হঠাৎ করে ওই অসুস্থ অবস্থাতেই সে মারা যায়। আর যখন সে মারা যায়, তার ছেলে মেয়ে তার জন্য খুব কান্নাকাটি করে। তাদের দেখাশোনার জন্য আর কেউ ছিল না। আলী বাবা যখন মারা যায়, তখন সংসারের দায়িত্ব তার বড় মেয়ের উপর এসে পড়ে। তার বড় মেয়ে শহরে গিয়ে সে বেলুন বিক্রয় করে। সে তার বাবার যে বেলুনের ব্যবসা ছিল, সেই ব্যবসাটা সে নতুন করে চালু করে। শহরে গিয়ে সে বেলুন বিক্রয় করতে থাকে। সে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আসো ভাই, বেলুন কিনে নিয়ে যাও, একটা বেলুন নিয়ে যাও। এভাবে যখন সে ডাকতে থাকে, তখন তার বেলুনগুলো আস্তে আস্তে করে বিক্রি হয়ে যায়। এভাবে সে লোকজনের কাছে ডেকে ডেকে তার বেলুনগুলো বিক্রয় করতে থাকে। এভাবে তার সমস্ত বেলুনগুলো এক সময় বিক্রয় হয়ে যায়। সে অনেক টাকা উপার্জন করতে থাকে এবং বেলুন বিক্রয় করে সে যে টাকাগুলো পায়, সেই টাকা দিয়ে সে বাজার করে বাড়ির দিকে চলে যায়। কারণ তার বাজার বাড়িতে নিয়ে সে রান্না করবে, তখন তার ছোট ভাইকে নিয়ে একসঙ্গে খানা খাইবে। সে বাজারগুলো বাসায় নিয়ে আসে এবং সে রান্না করতে থাকে। সে আস্তে আস্তে করে রান্নাগুলো যখন তার কমপ্লিট হয়ে যায়, তখন সেই রান্নাগুলো খাওয়ার জন্য তার ভাইকে ডাকতে থাকে যে আসো, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না যখন শেষ হয়ে যায়, তখন তার ছোট ভাইকে সে খাবার খাইয়ে দেয়। কারণ সে অনেক ছোট্ট ছিল, সে একা একা খাইতে পারতো না। তার মা বাবার খুব আদরের বাবু ছিল, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর তার বোন তার দেখাশোনা করে এবং তাকে খাবার খাওয়ানো শেষ করে এরপরে নিজে খাবার খায়। এইভাবে তাদের ছোট্ট পরিবারটা আস্তে আস্তে করে চলতে থাকে। Welcome to বন্ধুরা, আজকে তোমাদেরকে শান্তিময় গ্রামের কেলটু রানীর গল্প শোনাবো। এক শান্তিময় গ্রামে এক ছিল কেলটু। তার স্ত্রীর নাম ছিল রানী, এজন্য সবাই তাকে কেলটু রানী বলে। সে সকালবেলা খাবার তৈরি করে খাবার খেতে থাকে। সে খাবার খাওয়ার পর সে সবজির ব্যবসা করত। সেই কেলটু রানী যখন তার খাবার শেষ হয়ে যায় খাওয়া, তখন সে তার পুতলা মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে সে গ্রাম থেকে শহরের দিকে যাইতে থাকে। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার পুতলাকে মাথায় করে নিয়ে গ্রাম পাড়ি দিয়ে এরপর শহরের রাস্তার দিকে আস্তে আস্তে করে সে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে যখন শহরে পৌঁছে যায়, তখন তার সবজির দোকান নিয়ে সে শহরের মধ্যে বিক্রয় করতে থাকে এবং লোকজনদেরকে ডাকতে থাকে। তখন লোকজন এসে তার সবজিগুলো কিনতে থাকে এবং সবাই তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। সে একজন মহিলা মানুষ, সে সবজি বিক্রয় করতেছে। এই নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতে থাকে, কিন্তু কেলটু রানী কারোর কথায় কান না দিয়ে সে তার ব্যবসা চালিয়ে যায়। এভাবে কেলটু রানী তার সবজির ব্যবসা করতে থাকে। তারপর একদিন কেলটুকে সবাই মিলে বলতে থাকে যে তুমি তোমার স্ত্রীকে দিয়ে আর সবজির ব্যবসা করাইবা না।
তখন কেলটু তার স্ত্রীকে খাবার খাওয়ার সময় বলতে থাকে, শোনো, আমাকে সবাই খারাপ বলে, কারণ তুমি মহিলা মানুষ হয়ে সবজির ব্যবসা করতেছো। তুমি আর আগামীকাল থেকে সবজির ব্যবসা করবে না, তোমার বদলে আমি সবজির ব্যবসা করব। এই বলে বলে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালবেলা কেলটু তার ঠেলা গাড়িতে করে সবজিগুলো বাজারের দিকে নিয়ে যায় এবং সে তার বাড়ি থেকে শহরের দিকে তার সবজির গাড়িতে করে সবজিগুলো নিয়ে যাইতে থাকে। সে সবজিগুলো নিয়ে শহরে বিক্রয় করতে থাকে। এভাবে কেলটু তার স্ত্রীকে আর সবজি ব্যবসার জন্য বাজারে পাঠায় না। এভাবে কেলটু নিজেই তার সবজির ব্যবসা করতে থাকে। কেলটু তার সবজির ব্যবসা করে বেশ টাকা পায় এবং তার সবজি সে বিক্রি করে সে আস্তে আস্তে করে তার ঠেলা গাড়িটা নিয়ে বাড়ির দিকে চলে আসে। এভাবে কেলটু তার স্ত্রীকে বলতে থাকে, শোনো, তোমার আর সবজির ব্যবসা করা লাগবে না, আজ থেকে আমি Welcome to my channel. একজন গরিব সবজিওয়ালা ছিল। সে তার বাগিচা থেকে সবজি সংগ্রহ করে তার বাড়ি থেকে ঠেলাগাড়ি করে আস্তে আস্তে সে শহরের দিকে নিয়ে তার সবজিগুলো বিক্রি করার জন্য রওনা হয়। সে আস্তে আস্তে তার ঠেলাগাড়ি করে সুন্দর সুন্দর সবজিগুলো নিয়ে শহরের মধ্যে দাঁড়িয়ে সে বিক্রয় করতে থাকে। তার সবজিগুলো সব থেকে ভালো এবং সেরা ছিল। তার সবজিগুলো ক্রয় করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতে থাকে এবং তার সবজিগুলো ক্রয় করে নিয়ে যায়, কারণ তার সবজিগুলো খুবই সুস্বাদু এবং মজাদার ছিল। সে সবজিগুলো আস্তে আস্তে করে সবজিগুলো সব বিক্রয় করতে থাকে এবং সে সবজিগুলো বিক্রয় করতে করতে তার সবজিগুলো এক পর্যায়ে শেষ হয়ে যায় এবং তার সবজি যখন বিক্রয় করা শেষ হয়ে যায়, সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার ঠেলা গাড়িটা নিয়ে সে আবার বাড়ির দিকে আসতে থাকে। সে এভাবে সবজি বিক্রয় করতে থাকে। তার সবজি বিক্রয় করে অনেক লাভ হয়। এই জন্য সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে যায়। সে সবজি বিক্রয় করে এসে তার গিন্নির সঙ্গে একসঙ্গে খাবার খাইতে বসে এবং বলতে থাকে, গিন্নি, আজ সবজি বিক্রয় করে অনেক লাভ হয়েছে। এভাবে যদি আমরা সবজি বিক্রয় করতে থাকি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তার গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক বড় লোক হয়ে যাব। সে বলে, আমরা আগামীকাল আবার অনেকগুলো সবজি নিয়ে শহরে গিয়ে বিক্রয় করব। এভাবে আস্তে আস্তে আমরা বড় হয়ে যাব। তাই বলে তারা খেয়ে দিয়ে শুয়ে পড়ে এবং দুজনে গল্প করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। যখন Welcome to my channel Cartoon Video. বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য।